নমস্কার, আপনারা দেখছেন কলকাতা দর্পণ। আজ ২৭শে জুলাই ২০২৬। এই মুহূর্তে কলকাতা প্রেস ক্লাব থেকে বেরিয়ে পড়েছে সাংবাদিকদের এই প্রতিবাদী মিছিল। আগের দিন অর্থাৎ ২৪শে জুলাই ২০২৬ যেভাবে সাংবাদিকদের ওপর অত্যাচার করা হয়, যেভাবে রিপোর্টার এবং ক্যামেরাম্যানকে মারধর করা হয়, তাদেরকে জল থুতু ছেটানো হয়, সেই প্রতিবাদে এই মুহূর্তে বেরিয়ে পড়েছে এই প্রতিবাদী মিছিল। ইতিমধ্যে এই মিছিল এগিয়ে যাচ্ছে ধর্মতলা মেন রোডের দিকে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ধর্মতলা মোড়ে। আসলে সাংবাদিকরা তো সকলের অধিকারের জন্য নামে। আমরা যখন কারোর চাকরি চলে যায় তখন রাস্তায় নামি, তাদের কথা বলি, তারা কি বলছে। কিন্তু আমাদের অধিকার যখন লঙ্ঘিত হয় তখন কে বলবে? আমাদেরই নামতে হবে। এবং ২৪শে জুলাইয়ের যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছিলাম চোখের সামনে, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা, আমাদের সহকর্মীরা, আমাদের বন্ধুরা, তাদেরকে যেভাবে মারা হচ্ছে, মানে মারার একটা তো লিমিট থাকে। সাংবাদিক একজন সাংবাদিক আমাদের এখানে একজন সাংবাদিক আছে, ১০২ দিন তো তিনি জেলও খেটেছেন, কোর্টের নোটিশ পেয়েছে। আমি সে কথাই বলছি যে একজন সাংবাদিক ১০২ দিন জেল খেটে এসছে। একদিকে যেমন তাদের হাতে মারা, অন্যদিকে ভাতে মারা, এই দুটো দিকেই কিন্তু সচেতন থাকতে হবে। বলো তো? একেবারেই তাই। আমরা দিনের পর দিন যেভাবে আক্রান্ত হয়েছি সেটা কাম্য নয়। কারণ সাংবাদিকরা তাদের নিজস্ব একটা দায়িত্ব থাকে, সমাজের প্রতি একটা কর্তব্য থাকে, তারা সেটা পালন করে। তার মানে এই নয় যে সাংবাদিকরা বারবার দাবার ঘুষির মতো চালিত হবে। অনেক সময় এমনও দেখা গেছে যে কোনো সাংবাদিককে একা পেয়ে তাকে প্রাণে মেরে ফেলার পর্যন্ত চেষ্টা হয়েছে। এর আগে আমাদের নামা উচিত ছিল, যদিও এর আগের আমল আমরা দেখেছিলাম যে সাংবাদিকদের বাকের যে স্বাধীনতা ছিল সেটাকে রুদ্ধ করা হয়েছিল। সাংবাদিকরা যদি কোনো বিরুদ্ধে খবর করতো বা কোনো দুর্নীতির বিরুদ্ধে কোনো যদি খবর করতো, তার ক্ষেত্রে রাজরোজ নেমে আসতো। আমার ক্ষেত্রে হয়েছিল, আপনারা জানেন যে তৃণমূল জমানাতে ১০২ দিন দুটো মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। সর্বোপরি বলা যেতে পারে সামাজিক বয়কটের শিকার হয়েছি। এছাড়া এমনও পরিস্থিতি তৈরি হয়েছিল, আমাদের ভিটের মাঝখান দিয়ে রাস্তা পর্যন্ত করার মতো একটা বেআইনি কাজ এর আগে সরকার কিন্তু অনুমতি দিয়ে দিয়েছিল। ফলে পালাবদল হয়েছে, কিন্তু সাংবাদিকদের যে আক্রান্ত হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু দেখতে পাচ্ছি যে এখনও হয়ে আসছে। তবে সরকার যদি চায় তারা অনেক কিছু করতে পারে, কারণ সাংবাদিকরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। সেক্ষেত্রে সাংবাদিকরা যেভাবে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে নিজেদের পরিবারের কথা না ভেবে তারা সমাজের সাথে যেভাবে কাজ করে থাকে, সেক্ষেত্রে সাংবাদিকরা বারবার আক্রান্ত, সেটা কেউই চায় না। আগামী দিন যাতে এটা বন্ধ হয় তার জন্য আমাদের সবাইকে সংঘবদ্ধভাবে এভাবেই প্রতিবাদ করতে হবে এবং এভাবেই আমাদের লড়াই করতে হবে। এবং সরকারের কাছে অনুরোধ করব যে যারা সাংবাদিকদেরকে কোনো কারণ ছাড়া আক্রমণ করবে তাদের প্রত্যেকের ক্ষেত্রে যেন কঠোর শাস্তি দেয়, এবং যার কারণে যারা এই ধরনের অপরাধমূলক কাজকর্ম যারা করার চেষ্টা করবে তারা যাতে ৫ বার যাতে ভাবে। আমরা সংবাদ করি, আমরা কি করি? আমরা সংবাদ করি, আমাদের কাছে একটা পেন থাকে, একটা প্যাড থাকে, আর যারা আমরা অডিও ভিজুয়াল আমাদের কাছে বুম থাকে, তাই না? আগে বড় ক্যামেরা থাকতো, এখন ছোট মোবাইলে আমাদের হয়ে যাচ্ছে। বিষয়টা এই জায়গাটাই দাঁড়িয়ে সব সময়ের জন্যে যে মানুষের আক্রমণ নেমে আসে কিন্তু সংবাদ মাধ্যমের ওপর। এটার প্রথম কারণ যারা অপরাধ করে, যারা অপরাধী, তারা চিরজীবন সাংবাদিক এবং ক্যামেরাম্যানদের উপর আক্রমণ সানিয়েছেন, আক্রমণ নামিয়েছেন এবং ক্ষতিগ্রস্ত করেছেন। গত শুক্রবার যেটা হয়েছে সেটা একেবারে চোখে দেখার মতো ইচ্ছে করে একটা আন্দোলন তৈরি করা, ইচ্ছে করে সেদিন করা হয়েছিল। কি দেখেছো নিঃসন্দেহে যে সিসি ক্যামেরা থেকে আরম্ভ করে এগুলো ভাঙা হয়েছে, এবং যাতে ওই দিন অডিও ভিজুয়ালটা তৈরি না হয় তার জন্যে কিন্তু এটা করা হয়েছিল। আমরা কারা? আমরা তো সাংবাদিক। আমাদের করার কি আছে? আমরা সংবাদ করব। এটা ভালো না লাগতে পারে কারো,
তিনি তাহলে মারবেন। তার বাড়ির যে ছোট ছেলেটা রয়েছে সে যদি ঝাঁট দেয়, বাবা মা গিয়ে বলে তুমি ঝাঁট দিও না, আর সেই লোকটা মিছিলে এসে বলছেন যে একে মার। গদি মিডিয়া বললাম এই যে অতৃপ্ত আত্মা। আমি আপনাকে বলছি, আপনাকে বললেন তো, গদি মিডিয়াটা হচ্ছে দেখবেন হঠাৎ করে কিছুদিন ধরে নরেন্দ্র মোদির বিরুদ্ধে কিছু লোক যারা মোদি বলতে পারে না মুদি বলে, হ্যাঁ, এই যে একটা গোষ্ঠীর লোক রয়েছে তারা কিন্তু এটা করে যাচ্ছে। এই যে গতদিন যেটা হয়েছে কি মনে হয় উদ্দেশ্য প্রণোদিত মনে হয়? হ্যাঁ, গতদিন তো মানে প্রমাণ যাতে না থাকে তার জন্যই সাংবাদিকদের মারা হয়েছে এবং ক্যামেরা নেওয়া হয়েছে। একজনের বুমের উইন্ডশিল্ড, এই উইন্ডশিল্ডটা নিয়ে এরকম করছে। তারা কি শিক্ষার লোক? তারা কি কেউ শিক্ষার মানে শিক্ষাঙ্গনের সঙ্গে যুক্ত? যদি যুক্ত হয়ে থাকে তাহলে তৃণমূল আমলে ওই সাদা খাতা দিয়ে পাশ করেছে, তারা কেউই এর সঙ্গে যুক্ত নয়। তবে সাংবাদিকদের এই রকম ধরে যদি পেটানো হয় তাহলে সাংবাদিকরা যাবে কোথায়? আর সংবাদ যদি বন্ধ হয়ে যায় তাহলে ভাবুন, আপনার ধর্মতলায় কেউ পকেটটা কেটে নিয়েছে, যার কেটেছে সেই জানবে, আর কেউ জানবে না। সাবধান বাণী কিন্তু সে পাবে না, তাই না? তবে এই আরশোলা বলুন, জ্বালায় বলুন, যারাই এসছে সাবধানের সঙ্গে সব কিছু করুক। প্রশাসনকে ঝামেলায় ফেলতে গিয়ে সাংবাদিকদের পেটানো এটা বন্ধ করা উচিত। মিডিয়াকে দাদা বলা হয় ফোর্থ পিলার অফ ডেমোক্রেসি। সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম 24শে জুলাই ডেমোক্রেসির ফোর্থ পিলার এইভাবে মার খেয়েছে। ক্যামেরাম্যান, রিপোর্টারের গায়ে জল ছড়া হয়েছে, থুতু দেওয়া হয়েছে, বাজে ভাবে মারা হয়েছে। সেই বিষয়ে কি বলবে তুমি? দেখুন, এই ছবি কিন্তু এর আগেও একাধিকবার ঘটনা ঘটেছে। এর আগে সাংবাদিকদেরকে নির্যাতন করা হয়েছে। আমার ক্ষেত্রেই বলছি, 2022 সালে আমাকে অপহরণ করা হয়েছিল। অপহরণ করে তৃণমূলের একজন প্রধানের নেতৃত্বে আমাকে জগৎবল্লভপুর পঞ্চায়েতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাণঘাতী হামলা চালানো হয়েছিল। আমি থানায় গেছি অভিযোগ দায়ের করতে, সেই অভিযোগ নেওয়া হয়নি। সিসিটিভি থাকা সত্ত্বেও কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়নি। দ্বিতীয়ত আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি, 2025 সালের 11ই আগস্ট আমার ওপর নিপীড়ন করা হয়। এবং শুধু তাই নয়, তৃণমূলের একাধিক নেতা হাসপাতালের ভিতরে ঢুকে আমার ওপর অমানবিক অত্যাচার চালায় সিসিটিভির ফুটেজের সামনে। কিন্তু তারপর আমরা দেখেছিলাম যে সেই সময় কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে শাসক দলের শুধুমাত্র নেতাকর্মী হওয়ার কারণে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া তো দূরের কথা, উল্টে আমার বিরুদ্ধে দুটো মিথ্যা মামলা দিয়ে তৎকালীন তৃণমূল সরকার তারা 102 দিন জেল পর্যন্ত কাটায়। রাজ্যে পালাবদল হয়েছে, সরকারের ভূমিকা সদর্থক, সরকার ব্যবস্থা নিচ্ছে এবং যারা এই ঘটনা ঘটিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তাদের বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ ইতিমধ্যেই নিয়েছে সরকার। এখন পর্যন্ত যারা অভিযুক্ত, যাদেরকে চিহ্নিত করা গেছে তাদের প্রত্যেকেই গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গুন্ডা দমন আইনে মামলা রুজু করা হয়েছে। ফলে এই সরকার যেভাবে তারা এই ঘটনাকে সাংবাদিকদের পাশে থেকেছে, ঠিক একইভাবে আগামী দিন যাতে সাংবাদিকদের যাতে পাশে থাকে সেই আবেদনই করব। এবং একটা জিনিস আপনাদের বলে রাখি, সাংবাদিকরা গণতন্ত্রের অবশ্যই চতুর্থ স্তম্ভ। এবং ইতিমধ্যেই যেটা সবথেকে ভালো লাগছে যে দিনের পর দিন একটা সময় আমরা দেখেছি যে সাংবাদিকরা আক্রান্ত হলেও এর আগে কিন্তু সেভাবে প্রতিবাদ হতো না। এই যে সংঘবদ্ধ যে প্রতিবাদটা, এটা দরকার ছিল এবং এই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আগামী দিন শাসক থেকে শুরু করে যারা এই ধরনের অপরাধমূলক কাজ সাংবাদিকদের ওপর করার চেষ্টা করবে তাদের কাছে কিন্তু একটা বার্তা যাবে। ফলে আগামী দিন এই ঘটনা কমবে বলে মনে করছি এবং সাংবাদিকরা যখনই কেউ কোনো জায়গায় আক্রান্ত হবে তখনই কিন্তু সংঘবদ্ধভাবে সকলকে কিন্তু লড়াই করে ঝাঁপিয়ে পড়তে হবে এবং এইভাবেই কিন্তু প্রতিবাদটা করতে হবে। আচ্ছা ঋতব্রতদা, আমরা 24 তারিখ দেখলাম যে সাংবাদিকদের এইভাবে মারা হয়েছে, রিপোর্টারের গায়ে জল থুতু ছোড়া হয়েছে, ক্যামেরা পার্সনকে মারা হয়েছে। সেই বিষয়ে তুমি কি বলবে? দেখো, এই বিষয়ে তো সবাই যে কথা বলছে এবং গোটা সমাজে এটার প্রতিধ্বনি উঠেছে যে এটা অত্যন্ত কাপুরুষোচিত কাজ হয়েছে এবং একজন সংবাদ বা সংগ্রাহক বা সংবাদ মাধ্যমের যে কেউ কারোর ওপর হাত তোলা মানেই হচ্ছে সংবাদ মাধ্যমের শুধু নয়, এটা গণতন্ত্রের অপমান। আমার মনে হয় ব্যক্তিগতভাবে 1 দশক ধরেই চলছে এসব। এখানে করতে করতে একটা মাত্রাহীন সীমাহীন জায়গায় পৌঁছে গেছে। কোনো কারোর সংবাদ মাধ্যম কারোর পছন্দ নাই বা হতে পারে, সেটা বয়কট করুক। আমার কথা, আমার তথ্য কারোর পছন্দ না হতে পারে, সে প্রেস কাউন্সিলে যাক, আইন আদালত আছে, দরকার হলে পুলিশেও সে অভিযোগ করতে পারে। কিন্তু এইভাবে গায়ে হাত তোলা মানে গণতন্ত্রের ওপর আঘাত হানা। ভারতবর্ষের যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেক দল তারা স্বীকৃত এই কারণে যে তারা এটা শপথ নিয়ে এসেছে
যে গণতন্ত্রকে তারা রক্ষা করবে। আমি দেখতে চাই সরকার পক্ষ, বিরোধী পক্ষ, যারা সেদিন আন্দোলন করেছেন তারা প্রত্যেকে যেন দৃষ্টান্তমূলক সাজা এই দোষীদের, যাদের চিহ্নিত করা হয়েছে, তাদের দেওয়া হয়। সর্বশেষে একটা কথাই বলবো, যে অনেকে বলেন যে আমাদের সংবিধানে, যেটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সংবিধান, সেখানে সমষ্টিগত বা ব্যক্তিগতভাবে আমি আমার মত প্রকাশ করতে পারি। আমার মত পছন্দ হচ্ছে না বলে কেউ গায়ে হাত তুলবে অথবা হাতে কিংবা ভাতে মারার চেষ্টা করবে, এটা কিন্তু গণতন্ত্রের রীতিনীতি নয়। যেই সাংবাদিক, যেই মিডিয়া, যেই বুম না হলে কোনো আন্দোলন দাঁড়াতে পারে না, সাফল্য লাভ করে না। তাদের যদি এরকম করা হয়, এবং তারা কিন্তু সেটা করার সময় এক্সপেক্ট করেন যে সাংবাদিকরা সেটা দেখাবেন, মিডিয়া সেটা দেখানো হবে, আবার কম দেখানো হলে রেগে যান। তো তাদের সঙ্গে যদি এই জিনিস করা হয়, এবং এই যে আজকে আমি এখানে কেন এসেছি, কারণ আমার যেই পুরুষ অধিকারের আন্দোলন এত বছরের, সেখানে মিডিয়া যদি না থাকতো তাহলে তো কোথাও আসতে পারতাম না। আমাকে যে সামান্য মানুষ চেনেন, সেটাও কিন্তু শুধু মিডিয়ার কারণে। কাজে সেই সলিডারিটি থেকেই তো আজকে আমার এখানে আসা। আমার তো দরকার ছিল না এটাই আসার, কিন্তু আমি মনে করি যাই কিছু হয়ে যাক, আমি কিন্তু সবসময় জার্নালিস্ট এবং মিডিয়াদের সঙ্গে। তো তার ফলে মিডিয়ার গায়ে হাত তোলা, মিডিয়াকে অপমান করা, মিডিয়াকে ন্যাক্কারজনক কথা বলা, আমি সবসময় এটার বিপক্ষে। কারণ মিডিয়া না হলে কিন্তু সে আমাদের জন্মই হোক, মৃত্যুই হোক, আন্দোলনই হোক, যা হোক, সুখের অনুষ্ঠান, দুঃখের অনুষ্ঠান কোনোটাই হবে না। এবং তারা কিন্তু রোদ, ঝড়, জল উপেক্ষা করে এই কাজগুলো করেন। তাদের জীবনে কোনো পুজো নেই, আনন্দ নেই, ফুর্তি নেই। আমরা যখন আনন্দ করছি, তারা কিন্তু সেগুলো কভার করছে। তাই তাদের গায়ে যদি হাত পড়ে, তাহলে তার থেকে খারাপ তো আর কিছু হতেই পারে না। আচ্ছা, আগের দিনে মিছিলটা বলা হয়েছিল নিটের আগেনস্টে, নিট পেপার লিক হয়েছিল সেটার আগেনস্টে, কিন্তু আমরা দেখলাম সেইটার আগেনস্টে যতটা না হলো, তারা গদি মিডিয়া বা সরকারের আগেনস্টে বেশি চলে গেল। তো এই ব্যাপারে কী বলবো? এটা তো সবসময় এটা করারই চেষ্টা করা হয়, এবং কিছু মানুষকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এর মধ্যে আনা হয় যাতে সব কিছু এরকম হতে পারে। তো এটা তো সবসময় অন্যায় ছিল, আজও অন্যায় আছে এবং থাকবে।